আপনারা 2 মিনিট অপেক্ষা করেন। আজকে আমাদের লতিফ ভাই নাই, তারপরে মুমিন ভাই নাই, লোকমান ভাই নাই। এই যে 3জন ব্যক্তি রেগুলার ক্লাস করে, সেই 3জন ব্যক্তির একজনও নাই। ভাই ক্লাস কি রেকর্ড করেন না এখন আর? হ্যাঁ, ক্লাস রেকর্ড হয় তো, রেকর্ড তো দিয়ে দিই। ভাই তাহলে তারা পরে দেখতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ, গ্রুপে আবার একটু SMS করেন তো, কেউ একজন একটু SMS করেন। আচ্ছা, এই দণ্ড, এই আপনার ফৌজদারি কার্যবিধির 5 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। ফৌজদারি কার্যবিধির 5 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে আপনারা এই যে বাংলাদেশে কত ধরনের আইন আছে বলেন তো কেউ? কয় ধরনের আইন আছে? দুই ধরনের, ফৌজদারি আর দেওয়ানি। আর কেউ? দুই ধরনের আইন আছে তো। হ্যাঁ, আর কেউ? প্রশ্নটা আবার একটু বলবেন, বুঝতে পারি। বাংলাদেশে কয় ক্যাটাগরির আইন আছে? ভাই দুই ক্যাটাগরি, একটা সিভিল ল, একটা মার্শাল ল। আর কেউ? দেশে বিদেশে না। আর কেউ বলবেন? আয়ন, বুঝতে পারি নাই। এবছর দেশে বিদেশে তো হবে না, তো দেশে বাংলাদেশে বলছে। ব্যক্তিগত আইন আর তথ্যগত আইন। আচ্ছা, ভাই বিশেষ আইন আছে, জি জি। বিশেষ আইন আছে ভাই, স্পেশাল ল আছে। আচ্ছা, আমি বলি, একটা আছে কমন ল, স্যার, মানে সাধারণ যে আইনগুলো, আর একটা আছে স্পেশাল ল, বিশেষ আইন, আর একটা আছে কনস্টিটিউশন। এখন আপনারা যেটা বলেছেন সেটাকেও আমি আসলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে ভুল বলার আসলে কোনো সুযোগ নাই। তবে আমি এখানে যেটা মিন করেছি সেটা হচ্ছে আপনার সাধারণ আইন আছে, স্পেশাল ল, বিশেষ আইন আছে, আর সংবিধান হলো সবার উপরে।
সাধারণ আইনের সাথে যদি বিশেষ আইনের কনফ্লিকশন দেখা দেয় তাহলে বিশেষ আইন প্রাধান্য পাবে, আর বিশেষ আইনের সাথে যদি সংবিধানের কনফ্লিকশন দেখা দেয় তখন সংবিধান প্রাধান্য পাবে। এখন এই দণ্ডবিধির অধীন বা সাধারণ আইনের অধীন যে অপরাধগুলো, এই অপরাধের বিচার, তদন্ত, অনুসন্ধান, যাবতীয় ব্যবস্থা এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হইবে। আর বিশেষ আইনের ক্ষেত্রে বা অন্যান্য আইনের ক্ষেত্রে যদি সেই আইনে ওই আইনের যে অপরাধ, সেই অপরাধগুলোর বিচারের বিধান, তদন্ত এবং কোন কোর্ট বিচার করবেন সকল বিষয় যদি ওই আইনে থাকে, তাহলে সেই বিশেষ আইন অনুযায়ী সেই আইনের বিচার, তদন্ত, অনুসন্ধান সব কিছু ওই আইনে হবে। এবং ওই আইনের বিচার করার জন্য এবং কোনো অনুসন্ধান বা অন্যান্য বিষয়ের যদি কোনো কমতি থাকে বা আরও একটু বিধান প্রয়োজন ছিল, সেই বিধান যদি ওই আইনে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে হেল্প নিতে হবে কার? এই ফৌজদারি কার্যবিধির। এখন নারী ও শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এই আইনগুলোর অধীন কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে তাদের বিচারের কিছু বিধান দেওয়া আছে ওই আইনেই। আর যেই বিধানগুলো নাই ওই আইনে, সেই বিধানগুলো আপনার অনুসরণ করতে হবে ফৌজদারি কার্যবিধির। আর যদি ওই বিশেষ আইনে টোটালি যদি বিচার ব্যবস্থা না থাকে, কিভাবে বিচার করতে হবে, কিভাবে তদন্ত করতে হবে, যদি টোটালি না থাকে, সেক্ষেত্রেও এই ফৌজদারি কার্যবিধিকে অনুসরণ করতে হবে। তাহলে মূল কথা কি দাঁড়াইলো? মূল কথা দাঁড়াইলো ওই বিশেষ আইনের বিচারের ব্যবস্থা যদি ওই বিশেষ আইনে থাকে তাহলে সেটা অনুসরণ করতে হবে, আর যদি না থাকে তখন এই ফৌজদারি কার্যবিধিকে অনুসরণ করতে হবে। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার একটু, প্লিজ আর একবার একটু বলেন, ক্লিয়ার হয়নি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এই ফৌজদারি কার্যবিধির অধীনে কোন কোন অপরাধের বিচার হবে। এই দণ্ডবিধির অধীন এবং অন্যান্য সাধারণ আইনের অধীন যে অপরাধগুলো একজন মানুষ করে থাকে, সেই অপরাধের বিচার ব্যবস্থা, তদন্ত, কতদিনের মধ্যে বিচার করবে, কোন ম্যাজিস্ট্রেট বিচার করবে, কতদিনে শাস্তি দেবে, এই সকল বিষয় ফৌজদারি কার্যবিধিকে অনুসরণ করতে হবে। আর আমরা একটু আগে কী বললাম যে আইন আছে তিন ধরনের, একটা কমন ল বা সাধারণ আইন, আরেকটা আছে আপনার স্পেশাল ল, আরেকটা আছে কনস্টিটিউশন। এখন এই বিশেষ আইনের ক্ষেত্রে যেমন আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্ট, স্পেশাল পাওয়ার অ্যাক্টের আপনার যে অপরাধগুলো যেমন সাবোটেস্ট, জালিয়াতি, তারপরে খাদ্যে ভেজাল, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, তারপরে আপনার এই অবৈধ সংগঠন করা, এই বিভিন্ন রকমের যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের যে অপরাধ আছে, এই অপরাধগুলোর বিচারের বিধান যদি স্পেশাল পাওয়ার অ্যাক্টে থাকে, তাহলে সেই অপরাধগুলোর বিচার হবে স্পেশাল পাওয়ার অ্যাক্ট অনুযায়ী। আর যদি স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি এই বিধানগুলো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে তদন্ত, কোন ম্যাজিস্ট্রেট বিচার করবেন, কতদিনের মধ্যে বিচার করবেন, কতটুকু শাস্তি দিতে পারবেন, এই বিস্তারিত বিষয় আপনার এই ফৌজদারি কার্যবিধিকে অনুসরণ করতে হবে। এইবার ক্লিয়ার হয়েছেন রুকসান আপু? জি স্যার। হ্যাঁ ভাই, বুঝছি ভাই। ঠিক আছে, এইবার আমি চলে যাব আপনাদের এই যে তফসিল আছে না, যে তফসিলের যে ফর্মটা আছে, এটা জাস্ট আপনারা একবার একটু পড়ে নেবেন, দেখে নেবেন। আমি
আমার নোটে হয়তো আপনারা একটা সার্কেল পেয়ে যাবেন এবং মুখস্থ রাখার বা মনে রাখারও একটা আমি কোটেশন অ্যাড করে দেওয়া আছে। জাস্ট এটা এখানে বুঝার বা যা বলার আমি কিন্তু বিস্তারিত আপনার পড়াইছি, শুধুমাত্র একটু মেমোরাইজ করার বিষয় এখানে আপনারা একটু মেমোরাইজ করে নেবেন। তারপর আমি চলে যাব বাংলাদেশের বিচার বিভাগ, যেটার মাধ্যমে আজকে আমাদের ক্লাস সমাপ্ত হবে। দেখেন, বাংলাদেশের বিচার বিভাগ, এখানে প্রাথমিকভাবে দুই ধরনের আদালত আছে। একটা হচ্ছে উচ্চ আদালত বা আরেকটা হচ্ছে অধ্যস্তন বিচার আদালত বা বিচার বিভাগ। অধ্যস্তন বিচার বিভাগ আর উচ্চতর বিচার বিভাগ। এখন এই উচ্চতর বা অধ্যস্তন বিচার বিভাগে আবার দুইটা ভাগ আছে। এই অধ্যস্তন বিচার বিভাগের আপনার সর্বপ্রথম আছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ, আরেকটা হচ্ছে আপনার হাইকোর্ট বিভাগ। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলাদেশের সর্বোচ্চ বিচারিক আদালত কোনটা বা সর্বোচ্চ আদালত কোনটা, এখানে অপশন থাকলো সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, জেলা ও দায়রা জজ। তখন আপনারা কি বলবেন? আপিল বিভাগ। আপিল বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে আপিল বিভাগ, ঠিক আছে। এবার এই ঊর্ধ্বতন আদালতের যে শ্রেণী বিভাগ ছিল সেটা আমরা পেয়ে গেলাম। নিম্ন আদালতের যে ভাগগুলো আছে এইবার আমি এক এক করে আলোচনা করব, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, এই নিম্ন আদালতের বা অধ্যস্তন আদালতের দুইটা ভাগ, একটা হচ্ছে আপনার দেওয়ানি আদালত, আরেকটা হচ্ছে ফৌজদারি আদালত। এই দেওয়ানি আদালতের 5 ধরনের বিচারক থাকে। 5 ধরনের বিচারক থাকে। একটা হচ্ছে আপনার জেলা জজ আদালত, আর 2 নম্বরটা হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত, 3 নম্বরটা যুগ্ম জেলা জজ আদালত, 4 নম্বরটা হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত, আর 5 নম্বরটা হচ্ছে সহকারী জজ আদালত। এখন কে কতটুকুর বিচার করতে পারবেন, কি করতে পারবেন, তখন আমরা এই দেওয়ানি কার্যবিধি যখন পড়াবো আমরা তখন ডিপে চলে যাব দেওয়ানি নিয়ে। এখন আমরা ফৌজদারিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা ফৌজদারিকে আমরা আলোচনা মূল কেন্দ্রবিন্দু হিসাবে আমরা আলোচনা করতে যাব। দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন বা ফৌজদারি আদালত আবার 2 প্রকার আছে। একটা হচ্ছে আপনার দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। একটা দায়রা আদালত আর একটা ম্যাজিস্ট্রেট আদালত। এখন এই দায়রা আদালতের অধীন 3 ধরনের আদালত আছে। একটা হচ্ছে দায়রা জজ আদালত, আর 2 নম্বরটা হচ্ছে অতিরিক্ত দায়রা জজ আদালত, আর 3 নম্বরটা হচ্ছে যুগ্ম দায়রা জজ আদালত। এই দায়রা জজ আদালত যদি আবার মেট্রোপলিটনের মধ্যে হয় তাহলে কী হবে? মহানগর দায়রা জজ আদালত, মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত, মহানগর যুগ্ম দায়রা জজ আদালত। শুধুমাত্র এটুকু মনে রাখবেন যে মহানগরের মধ্যে নাকি মহানগরের বাইরে। মহানগরের বাইরে যদি হয় তাহলে কী হবে? দায়রা জজ আদালত। আর মহানগরের মধ্যে যদি হয় তাহলে মহানগর দায়রা জজ আদালত, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, আর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। এইটা গেল আপনার দায়রা জজ। এবার আমরা চলে যাব ম্যাজিস্ট্রেট আদালতে। ম্যাজিস্ট্রেট আদালতের আবার 2টা ভাগ আছে। ম্যাজিস্ট্রেট আদালতের কয়টা ভাগ আছে? 2টা ভাগ আছে। একটা হচ্ছে আপনার মেট্রোপলিটন এরিয়াতে, মানে মহানগর এরিয়াতে, আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার বাইরে। মেট্রোপলিটন এরিয়ার বাইরে। এখন তাহলে আমরা এই মেট্রোপলিটন এরিয়ার বাইরে আপনার ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে আপনার 5 প্রকার। একটা হচ্ছে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই আপনার ম্যাজিস্ট্রেট আদালত মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এটা হচ্ছে আপনার যদি পরীক্ষাতে আসে তাহলে কি বলবেন, 4 প্রকার বলবেন, 4 প্রকার লিখবেন। কারণ এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনেই থাকে আপনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, এইটাকে আমরা আলাদা করব না। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট কত প্রকার? 4 প্রকার। মহানগরের বাইরে, মেট্রোপলিটনের বাইরে কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, 3 নম্বরটা আছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, আর 4 নম্বরটা আছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এবার মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যখন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আসবে তখন আপনার ম্যাজিস্ট্রেট আদালত 3 প্রকার। একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 2 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর 3 নাম্বারটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ। এখন যদি আপনাদের পরীক্ষাতে আসে তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট কত প্রকার বলবেন? 2 প্রকার বলবেন। মানে মহানগরের মধ্যে হলে 2 প্রকার, একটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কারণ এই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এটা এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা এই মহানগরের বাইরে বা মেট্রোপলিটনের বাইরে ম্যাজিস্ট্রেট কোর্ট 4 প্রকার আর মহানগরের মধ্যে 2 প্রকার। তাহলে এই সার্কেলটা আমি আবার একটু বলছি, দেখেন যে আমাদের বাংলাদেশের বিচার বিভাগে 2 ধরনের আদালত আছে, একটা উচ্চতর আদালত বিচার আদালত আর একটা অধ্যস্থন বা নিম্ন আদালত। এই উচ্চ আদালতের আপনার সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের আবার 2টা ভাগ আছে, একটা অ্যাপিলেট ডিভিশন আর একটা হাইকোর্ট ডিভিশন। এখন নিম্ন আদালতের আবার 2টা ভাগ আছে, একটা আপনার ফৌজদারি এবং একটা দেওয়ানি। দেওয়ানি আদালত 5 প্রকার: জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত আর সহকারী জজ আদালত। এবার ফৌজদারির কার্যবিধি, ফৌজদারির অধীনে বা ফৌজদারি যে আদালত আছে এটা আবার 2 প্রকার, একটা হলো দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এখন দায়রা আদালত 3 প্রকার, একটা দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত আর 3 নম্বরটা হচ্ছে যুগ্ম দায়রা জজ আদালত। এখন এই ম্যাজিস্ট্রেট আদালতের আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে আপনার মেট্রোপলিটন এরিয়ার বাইরে আর একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে। এই মেট্রোপলিটন এরিয়ার বাইরে যেটা সেটা 4 প্রকার ম্যাজিস্ট্রেট আছে, একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে 2 ধরনের ম্যাজিস্ট্রেট আছে, একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এইটা আপনারা একটু ভালো করে সার্কেলটা বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন আমাকে পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন। এবার আমি চলে যাব ফৌজদারি কার্যবিধি 6 ধারাতে। এই যে আমি এত সময় যেগুলো আপনাদের বুঝাইলাম না, যেগুলো বুঝাইলাম এই বিস্তারিত বিষয়ই আপনার বলা আছে কততে? 6 ধারাতে বলা আছে। যেমন বাংলাদেশে 2 প্রকার ফৌজদারি আদালত আছে, একটা দায়রা আদালত আর একটা ম্যাজিস্ট্রেট আদালত। এখন দায়রা আদালত আছে 3 প্রকার। আমি এর আগে আপনাকে বলেছিলাম যে আদালত বলতে কি বোঝায়। আদালত বলতে কোনো রুম বোঝায় না, আদালত বলতে ইট পাথরের কোনো ঘর বোঝায় না। আদালত বলতে বোঝায় বিচারক যেই স্থানে অবস্থান করেন এবং যেই স্থানে অবস্থান করে বা বসে সাক্ষ্য গ্রহণ করেন বা সাক্ষ্য গ্রহণ করতে পারেন সেই স্থানটাই হচ্ছে বিচারক। সেটা খোলা ময়দানেও হইতে পারে, কোনো ঘরের মধ্যে হইতে পারে বা কোনো কাছারিতেও হইতে পারে।
তাহলে দায়রা আদালত 3 প্রকার আমি বলেছিলাম। আর ম্যাজিস্ট্রেট আদালত আছে 2 প্রকার, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবার 2 প্রকার, একটা হচ্ছে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আর একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে আবার কোন ধরনের বিচার করা হয়? আপনার এই যে 107 ধারা, 98 ধারা, 100 ধারা, 144 ধারা, 145 ধারা, এই ধারাগুলোর অধীন যে বিচার করা হয়, যে মামলাগুলো দায়ের করা হয়, সেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মামলাগুলোর বিচার করে থাকেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার, আমি ভাই একটু আগে বলেছি। এক্সিকিউটিভের ধারাগুলো কত কত? এক্সিকিউটিভের ধারা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা মোবাইল কোর্ট পরিচালনা করে, কত কত ধারা? এটা মোবাইল কোর্ট না, মোবাইল কোর্টের অধীন না। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার 98 ধারা, 100 ধারা, এই ফৌজদারি কার্যবিধির অধীনে 98 ধারা, 100 ধারা, 107, 117, 144, 145, এদের অধীন, এই ধারাগুলোর অধীন যে বিচারগুলো করা হয় বা যে মামলাগুলো দায়ের করা হয়, সেই মামলাগুলো এই নির্বাহী কোর্টে দায়ের করা হয়। নির্বাহী কোর্টে দায়ের করা হয় এবং তারাই বিচার করে থাকেন। এখন আমি বললাম যে ম্যাজিস্ট্রেট কোর্ট 2 প্রকার। ম্যাজিস্ট্রেট কোর্ট কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 4 প্রকার। আমি এই যে বলেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন এই ভাগগুলো কিন্তু আমি আগে বলেছি, এইগুলো আপনারা জাস্ট মেমোরাইজ করার চেষ্টা করবেন। এখন মেট্রোপলিটন এরিয়ার যে ম্যাজিস্ট্রেট আছে সেটা বলেছি আমি 2 প্রকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ। এখন দেখেন এই 6 ধারা থেকে সুন্দর করে বলা আছে, লেখা আছে আমার নোটে, ওইগুলো একটু আমি যেভাবে বললাম জাস্ট একবার করে যদি আপনারা পড়েন, আমি যেভাবে বলেছি ইজিলি আপনারা বুঝতে পারবেন। এখন 7 ধারাতে চলে যাব দায়রা বিভাগ। এই দায়রা বিভাগটা আপনাদের কিচ্ছুই পড়া লাগবে না, শুধুমাত্র একটা লাইন পড়বেন যে দায়রা বিভাগ পরিবর্তন করতে পারে সরকার, এটুকু পড়া। এবার আমরা চলে যাব 9 ধারাতে। 9 ধারাতে বলতেছে দায়রা আদালত সমূহ। আমরা একটু আগে কি বললাম, দায়রা আদালত কত প্রকার বলেন তো? ভাই 5 প্রকার। দায়রা আদালত কত প্রকার? 3 প্রকার ভাই। দায়রা দায়রা জজ, আদালত অতিরিক্ত 3 দায়রা জজ, প্রকার। যুগ্ম দায়রা জজ। হ্যাঁ, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এবার তাহলে এখানে আমরা এই দায়রা আদালত সমূহের এই কথা বলা আছে কত ধারাতে? 9 ধারাতে। আর ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগের কথা বলা আছে 6 ধারাতে। এখন দেখেন আমি এই যে 9 ধারা 6 ধারা এগুলো কিন্তু আগেই আলোচনা করে ফেলেছি, তারপরে এইটুকু আপনারা জাস্ট 2-1বার করে চোখ বুলাবেন। দেখেন এই রাষ্ট্রপতি, কি বলছিলেন? জি, 7 ধারার জন্য কি বলছিলেন ভাই? দায়রা বিভাগ, এই দায়রা বিভাগ সমূহ পরিবর্তন করতে পারে সরকার, শুধু এইটুকুই পড়বেন, আর কিচ্ছু পড়ার দরকার নেই এখান থেকে। দেখেন এই বিচারক নিয়োগ হয় কিভাবে? বিজিএস কমিশনের মাধ্যমে আপনার রাষ্ট্রপতি দ্বারা সংবিধানের 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে 133 অনুচ্ছেদের বিধি মোতাবেক বা সাপেক্ষে এই বিচারকগুলো নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। এখন এইটুকুই আপনারা জাস্ট করেন। আর আমরা পরবর্তীতে চলে যাব এই যে 10 ধারা, এই 10 ধারা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। দেখেন
10 ধারাতে বলতেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা একটু গুরুত্বপূর্ণ ধারা, এইটা একটু আপনারা ভালো করে একটু পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। মহানগর এলাকা বা জেলাতে সরকার যেরূপ সংখ্যক প্রয়োজন মনে করবেন সেরূপ সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবেন। তাদের মধ্যে যে কোনো একজনকে কি করবেন, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিবেন। দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা জজ, দায়রা জজ, এই জেলা ম্যাজিস্ট্রেট এই ব্যক্তি কিন্তু ভিন্ন, আর জেলা জজ আর দায়রা জজ এইটা কিন্তু ভিন্ন। এখন এই জেলা জজ আদালত বা জেলা জজ বিচারক যখন দেওয়ানি মামলা বিচার করেন তখন তারা কিন্তু একই ব্যক্তি। যখন দেওয়ানি মামলা বিচার করবেন তখন তাকে বলা হবে কি, জেলা জজ বা জেলা আদালত। আর যখন ফৌজদারি মামলা বিচার করবেন তখন তাকে বলা হবে দায়রা আদালত বা দায়রা জজ। এই জেলা জজ আর দায়রা জজ এই দুইজন ব্যক্তি কিন্তু একই ব্যক্তি। যখন দেওয়ানি বিচার করবেন তখন সে হয়ে যাবে জেলা জজ, আর যখন ফৌজদারি মামলার বিচার করবেন তখন সে হয়ে যাবে কি, দায়রা জজ। ঠিক আছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্য থেকে একজন ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিবেন। তাহলে এই জেলা জজ আর জেলা ম্যাজিস্ট্রেট দুইটা কিন্তু ভিন্ন জিনিস। জেলা ম্যাজিস্ট্রেট আপনার নিয়োগ দিচ্ছে কিন্তু আপনার এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে, আর জেলা জজ নিয়োগ হয় কিন্তু বিচারকদের মধ্য থেকে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার দেখেন, 10-এর উপধারা 2-এ বলতেছে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিবেন। জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের। এখন ধরেন ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ইওনো, টিওনো ব্যক্তিগণ কি তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হিসাবে গণ্য হইবেন। এখন ধরেন মহানগর এলাকায় পুলিশ কমিশনের উপর কি করতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারেন কার উপর, পুলিশ কমিশনারের উপর। এই যে আপনার 10 ধারার 7 উপধারা, এই 10 ধারার 7 উপধারা এর রেটে আপনার একটু 3 স্টার দিয়ে রাখেন। এই পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পায় কত ধারা অনুযায়ী, এইটা আপনার এমসিকিউ আসার মতো। তাহলে 10 ধারার উপধারা 7 অনুযায়ী পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়ে থাকে। ঠিক আছে। এইবার নির্বাহী ম্যাজিস্ট্রেট কি মামলা আমলে নিতে পারে বলেন তো? নির্বাহী ম্যাজিস্ট্রেট কি মামলা আমলে নিতে পারে? আমরা জানি যে না স্যার। বিচারক মামলা আমলে নিয়ে থাকে 190 ধারা অনুযায়ী। এই 190 ধারার উপধারা 4, এই 190 ধারার উপধারা 4-এ সরকার যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে থাকে তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার কি করতে পারেন, দেওয়ানি, ফৌজদারি এবং সকল মামলায় কি করতে পারে, আমলে নিতে পারে। এটা বলা আছে 190-এর 4 উপধারাতে। এখন তো স্যার, আচ্ছা বলেন। জি বলেন। আমি বলতেন যে সাধারণত আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন না, না যদি যদি আদালত বা সরকার যদি এই দেন তাহলে আদালত নিতে না, পারেন। সরকার যদি অনুমতি দেয় বা ক্ষমতা দেয় তাহলে নিতে পারে। তাহলে নিতে পারেন। জি জি জি। সাধারণত ভাবে পারেন না। না, সাধারণভাবে পারে না। জি আচ্ছা, এবার এইখান থেকে তাহলে আপনার মনে রাখবেন কি দিয়ে, এইখান থেকে আপনাদের মূল মনে রাখবেন যে 10 ধারার 7 উপধারা, এইটা একটু আপনারা মনে রাখবেন যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়াতে পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট 190 ধারার
4 উপধারা অনুযায়ী মামলা আমলে নিতে পারে। এই 2টা পয়েন্ট থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে, আসলে পারে এখান থেকেই আসবে। ঠিক আছে, এখন আমরা এই যে এই 10 ধারার মাধ্যমে আজকের ক্লাসটা আমি আপাতত সমাপ্ত করতেছি। আর আপনাদের পরবর্তী ক্লাস আমি আগামীকালকে নিব। আমি যদি থাকি, মোটামুটি যদি আমার কালকে একটু আবার এক জায়গায় যাওয়া লাগবে, যদি আমি 8টার মধ্যে বা 8:30টার মধ্যে পৌঁছাইতে পারি, তাহলে আপনাদের ক্লাস আমি আগামীকাল নিব। আর যদি না পারি সেক্ষেত্রে আপনাদের আমি আগে থেকে জানিয়ে দেবো।